কথা হচ্ছে সেই কথাটা আসলে কারা বলছে, যারা আমার প্রতিপক্ষ থাকবেন তারাই আমাকে মনোনয়ন দিয়েছে। এখনো কিন্তু আমি বিসিবি সভাপতির উপদেষ্টা আছি। অনেকে কথা বলছেন, তারা কেন অনধিকার চর্চা করছেন টাঙ্গাইলের বিষয়ে, আমি তো সেটা বুঝলাম না। আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল দুজনে থাকতেন, আমি হয়তো দুজনকে দিতাম। ইট ডিপেন্ডস অন মি যে আমি কাকে যোগ্য মনে। 6 অক্টোবর বিসিবি নির্বাচন, তার আগে কাউন্সিলরশিপের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আপনার নামটাও দেখতে পেয়েছি। এটা নিয়ে একটু বেশি কথা হচ্ছে যে সৈয়দ আবিদ হোসেন সামি কীভাবে কাউন্সিলরশিপ তালিকায় তার নাম থাকে কিংবা তিনি কিভাবে কাউন্সিলর হন। যদিও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আপনি সেই জায়গায় আসলে ডিজার্ভ করেন কিংবা আপনি সেই জায়গায় ক্রাইটেরিয়ার মধ্যে থাকেন, তারপরে অনেক কথা হচ্ছে আসলে আপনি আসলে এই কাউন্সিলরশিপটা কীভাবে পেয়েছেন বা কে বানিয়েছে আপনাকে? আচ্ছা, কথা হচ্ছে সেই কথাটা আসলে কারা বলছে সেটা একটা প্রশ্নের জায়গা। টাঙ্গাইলের কেউ কি বলছে? এটা তো একটা জেলার কাউন্সিলরশিপ এবং সেটা সেই জেলার উপর ডিপেন্ড করে। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা চেয়েছে, টাঙ্গাইলের ডিসি মহোদয় চেয়েছেন, তাতে আমি হয়েছি। আপনি তো সাংবাদিক, আপনার ভেরিফাই করার সুযোগও আছে। আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আপনি তো ভেরিফাই করতে পারবেন। আপনি টাঙ্গাইলের ডিসি মহোদয়কে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমাকে যখন প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল আমি সেখানে রিফিউজ করেছিলাম যে আমার পরিবার চায় না যে আমি এরকম দাপ্তরিক কোনো পোস্টে কাজ করি। তবে আমি যেহেতু টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার মেম্বার, যেই হন না কেন, যিনি কাউন্সিলর হন না কেন, আমার পূর্ণ সমর্থন থাকবে তার প্রতি এবং আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী তাকে যতটুকু সহায়তা করা প্রয়োজন বা আমার ব্রেইন স্টর্মিং করে যতটুকু আইডিয়া জেনারেট করা প্রয়োজন আমি সেই কাজগুলো তার জন্য করে দিব। বাট এটা টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার মানে আমার কম্পিটিটর যারা থাকবেন বা যারা হবেন আসলে ওই জায়গা থেকে তারাই আমাকে চেয়েছেন এবং তারাই আমাকে সেই জায়গা থেকে আসলে রিকোয়েস্টটা এসেছে। পরে বিষয়টা এরকম, আমার ফ্যামিলি কিন্তু এখনও তারা সেই ব্যাপারটাতে আসলে খুব বেশি এই না। বাট যেহেতু এডিসি মহোদয় আমাকে নিজে ফোন দিয়েছেন এবং সেই ব্যাপারটা নিয়ে আমাকে বলেছেন যে টাঙ্গাইল থেকে রিপ্রেজেন্ট করার মতো যে অ্যাডহক কমিটিটা আছে তার মধ্যে থেকে রিপ্রেজেন্ট করার মতো তারা আমাকেই বিবেচনা করেছেন এবং ওই মেম্বার যারা আছেন তারাই চেয়েছেন যাতে আমি হই। দেন আমি তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি বিষয়টা সেরকম হয় যে টাঙ্গাইলকে রিপ্রেজেন্ট করার জন্য দেন দ্যাটস ওকে। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে কথা হচ্ছে, এখন কথাটা কারা বলছে। ধরেন একটা বিষয় যে ক্রিকেট বোর্ডের উপদেষ্টা যখন হয়েছিলাম, ক্রিকেট বোর্ড এটা সেন্ট্রাল সবার একটা অধিকারের জায়গা, কিন্তু এটা তো টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা, এটা তো মানে অন্য কারো তো এই জায়গায় কোনো এখতিয়ার থাকার কথা না। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আমাকে মনোনয়ন দিয়েছে, টাঙ্গাইলের ডিসি মহোদয় আমাকে মনোনয়ন দিয়েছে, টাঙ্গাইলের মানুষ আমাকে মনোনয়ন দিয়েছেন। আবারও বলি একটা কথা, আপনি চাইলে কালকে টাঙ্গাইলের এডিসি মহোদয়কে ফোন করতে পারেন। আমার তরফ থেকে একটা সুস্পষ্ট টেক্সট তাদের কাছে পাঠানো ছিল যে আমি কোনো প্রকার দাপ্তরিক পদে থাকতে ইচ্ছুক না, আমার পরিবারও সেটা চায় না, কিন্তু যেই হবেন না কেন আমি আমার ব্রেন স্টর্মিংয়ের জায়গা দিয়ে আমি সেটা হেল্প করতে পারবো বা আমি হেল্প করব। কিন্তু ওই যারা আমার প্রতিপক্ষ থাকবেন তারাই আমাকে মনোনয়ন দিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার জন্য তো এটা আসলে নতুন কিছু না। কী কারণে আমি তো গেল প্রায় 1 বছরের মতো সময় ধরে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার মেম্বার এবং এর মধ্যে আপনি যদি চিন্তা করেন টাঙ্গাইল থেকে 4 জন ম্যাচ রেফারি কোর্স করিয়েছি আমি। ঢাকায় যে ম্যাচ রেফারি কোর্স হয়েছে সেখানে টাঙ্গাইলের 4 জন প্রতিনিধি ছিলেন, যেটা আমি সত্যিকারের অর্থে আমি রিকোয়েস্ট করেছিলাম আম্পায়ার্স কমিটিকে। মিঠু ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমার রিকোয়েস্টটা রেখেছেন। দেন টাঙ্গাইলে ঢাকা বিভাগীয় আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্স আমি করিয়েছি। টাঙ্গাইল ওয়াজ দ্য ভেন্যু এবং বিভাগীয় আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্সটা হতো না যদি আমি রিকোয়েস্ট না করতাম মিঠু ভাইকে। সো একদিকে আমার টাঙ্গাইল যেরকম উপকৃত হয়েছে, পুরো ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে তারা উপকৃত হয়েছে। আপনি যদি চিন্তা করেন আমার টাঙ্গাইলে কিন্তু এই মুহূর্তে আমি 13টা উপজেলা থেকে 100টার বেশি ইউনিয়ন থেকে ক্রিকেটার বাছাই করেছি। ক্রিকেটার বাছাই করে তাদেরকে এই মুহূর্তে আমি ছবিগুলো আপনাকে দিয়ে দেবো, আপনি চাইলে সেই ছবিগুলো ব্যবহার করতে পারেন, স্টিল পিকচারগুলো। ওই ক্রিকেটারদের আন্ডার 14, 16, 18 ওই ক্রিকেটাররা ঠিক এই মুহূর্তে কিন্তু স্কিল ক্যাম্পে আছেন। তারা কিন্তু টাঙ্গাইলে কিন্তু স্কিল ক্যাম্প হচ্ছে সামনে। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে টাঙ্গাইলে জেলা লিগটা হয় না অনেক দিন, অনেকের অনেক ইগো ইস্যু আছে, এখানে রাজনৈতিক অনেক ব্যাপারও জড়িত থাকে। আই এম নট এ পলিটিশিয়ান। আমার কথা হচ্ছে যে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনের অভিভাবক যারা আছেন, টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনের যারা আছেন, আমি সবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো একদম দলমত নির্বিশেষে, এবং টাঙ্গাইলে জেলা লিগটা করার ব্যাপারে আমি যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা আমি করবো। বাট বাই দ্য টাইম আমি রুটিন কাজ, আমার একটা পেসার হান্ট পেন্ডিং হয়ে আছে টাঙ্গাইলে এবং 2 জন পেস বোলার যারা সেরা পেস বোলার হবেন তাদের 1 বছরের দায়িত্বও নিব আমি। কদিন আগে টাঙ্গাইলে 50টা ক্রিকেট বল উপহার দিয়েছিলাম, সেই 50টা ক্রিকেট বল দিয়ে এখন স্কিল ক্যাম্প চলছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট 24টা বল দেয়
প্রতি বছর একটা জেলাকে। আমি 50টা ক্রিকেট বল দিয়েছি টাঙ্গাইলকে। অনেকেই আছেন যেটা হয়তোবা জানেন, আমি গলফের একটা প্রশিক্ষণ ক্যাম্প করিয়েছিলাম টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের জন্য। সিদ্দিকুর ভাইয়েরও সেখানে যুক্ত হওয়ার কথা ছিল, আমি সিদ্দিকুর ভাইকে রিকোয়েস্ট করেছিলাম, বাট সিদ্দিকুর ভাই সে সময়টা পারেন নাই, তিনি দেশের বাইরে ছিলেন। তবে পরবর্তী সময় যে ট্রেনার করিয়েছেন উনি আবার কিন্তু ক্রিকেট এবং গলফকে কীভাবে কোলাপ করা যায় এই ব্যাপারে আবার বিদেশ থেকে ওনার ডিগ্রি নিয়ে আসা আছে। সো উনি আবার সেই বিষয়টা খুব ভালো মতো জানেন। সো ওইটা নিয়েও টাঙ্গাইলে কাজ হয়েছে। তো মানে আমার কথা হচ্ছে ইটস আ রুটিন ওয়ার্ক ফর মি। টাঙ্গাইলে তো আমি এমনিই কাজ করছি। এখন সেটার জন্য কাউন্সিলরশিপ পাওয়া না পাওয়া দ্যাট ডাজ নট ম্যাটার। সেটা যদি আমি নাও পেতাম ওই কাজই আমি করতাম, এখনও আমি ওই কাজটাই করবো আলটিমেটলি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো আসলে বিসিবি সভাপতির উপদেষ্টা ছিলেন, তো আমরা দেখেছিলাম, স্ট্যাটাস দেখেছিলাম যে আপনি সেই পদে আর বা ইচ্ছুক না, থাকতে ইচ্ছুক না। এখন আসলে সেটার অবস্থাটা কি? আপনি কি আসলে অফিসিয়ালি রিজাইন দিয়েছেন, নাকি বোর্ডের সঙ্গে যোগাযোগ আছে কিনা, বা বিসিবি সভাপতির সঙ্গে কথাবার্তা হয় কিনা ওই বিষয়গুলো? আমি তো একটা রেজিগনেশন লেটার দিয়েছিলাম যে আমি ওই পদে কাজ করতে ইচ্ছুক না, এবং আমি সেই রেজিগনেশন লেটারটা দিয়েছি, সিইও সাহেবকে দিয়েছি, প্রেসিডেন্ট মহোদয়কে দিয়েছি, ডিরেক্টর আর যারা ছিলেন তাদেরকেও সিসিতে সেটা আমি পাঠিয়েছি। বাট সেটা এখনও অ্যাকসেপ্ট হয় নাই, রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হয় নাই। সো পদাধিকার বলে যদি আপনি চিন্তা করেন, এখনও কিন্তু আমি বিসিবি সভাপতির উপদেষ্টা আছি, কিন্তু আমি কাজ করছি না, কারণ আমি আমার জায়গা থেকে রেজিগনেশন দিয়েছি, ওনারা রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করেন নাই। আমার কাছে মনে হয় যে এটার সবচেয়ে বড় ভেরিফিকেশনটা যমুনা টেলিভিশনের একটা প্রোগ্রামে ইফতেখার রহমান মিঠু ভাই, তাকে জিজ্ঞেস করেছিলেন তাহমিদ অমিত যে আমি কি এখন উপদেষ্টা আছি কিনা। মিঠু ভাই কিন্তু বলেছেন যে তিনি এখন উপদেষ্টা আছেন। এটা কিন্তু তারা রেজিগনেশনটা মানে অ্যাকসেপ্ট করেন নাই। বাট আমি আসলে ওইখানে কাজ করতে আর ইচ্ছুক না, এবং সেটা আমি করিনি। এখন দেখেন কাউন্সিলরশিপ, যেটা কাউন্সিলরশিপের কাজটা কিন্তু মানে ক্রিকেট বোর্ডের সাথে কাজ করা না, ওটা টাঙ্গাইল জেলার জন্য কাজ করা। ক্রিকেট বোর্ড থেকে টাঙ্গাইল জেলার জন্য কিছু নিয়ে আসা, রাইট? সো আপনি যে প্রশ্নটা করলেন যে অনেকে কথা বলছেন, মানে তারা কেন অনধিকার চর্চা করছেন টাঙ্গাইলের বিষয়ে, আমি তো সেটা বুঝলাম না। কারণ এটা তো টাঙ্গাইলের ডিসি মহোদয় দিয়েছেন। টাঙ্গাইলে আমার যারা ধরেন আমাকে না দিয়ে অন্য কাউকে তো দিবে, তারাই তো আমাকে মনোনয়ন দিয়েছেন। আর আমি আবারও বলছি আপনাকে, আপনি এটাকে অবশ্যই ভেরিফাই করবেন। এই ভেরিফিকেশনটা অবশ্যই প্রয়োজন আছে আপনার জায়গা থেকে, যে আমি টাঙ্গাইলের এডিসি মহোদয়কে টেক্সট পাঠিয়েছিলাম যে আমি কোনো পদ নিতে। কথাটা হচ্ছে আসলে ঠিক এই জন্য যে আপনি যেহেতু বিসিবি সভাপতির উপদেষ্টা ছিলেন বা এখনও অফিসিয়ালে আছেন কিংবা তার সঙ্গে যোগাযোগ আছে, সেই জায়গা থেকে আসলে নির্বাচনের ক্ষেত্রে একটা নিরপেক্ষতার যে জায়গায় আসলে স্বজনপ্রীতি হতে পারে, কিংবা এই বিষয়গুলোকে সামনে এনে যে আসলে নিজেদের লোকগুলোকে কাউন্সিলরশিপ দেওয়া হচ্ছে, আপনাকেও বিসিবি সভাপতি নিজের লোক ভাবা হচ্ছে, সেই জায়গা থেকে আলোচনা হচ্ছে। এই ব্যাপারে আমার কোনো ধারণা থাকার কথাও না। আমাকে ডিসি মহোদয় বলেছেন, টাঙ্গাইলের জেলার অন্য যারা আছেন তারা আমাকে বলেছেন, জেলা ক্রীড়া সংস্থার, যে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তুমি পারবা। আমি যেহেতু সবার থেকে ছোট, আমাকে তুমি করেই সবাই বলে, তুমি পারবা। সো এটা তারা টাঙ্গাইল আমাকে দিয়েছে, দ্যাটস ওয়াই। এখন এটার মধ্যে কি রাজনীতি আছে, আদৌ রাজনীতি আছে কিনা, কিংবা রাজনীতি থাকলেও আই এম নট আ পলিটিশিয়ান, আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই আমাকে। এবং আমি আবারও বলছি আপনাকে যে ডিসি মহোদয়কে আমি একটা টেক্সট পাঠিয়েছিলাম যে আই এম নট ইন্টারেস্টেড, আমি এখানে চাই না, কিন্তু ওনারা বলেছেন যে টাঙ্গাইলের জন্য আমাকে দরকার। ইটস নট অ্যাবাউট ক্রিকেট বোর্ড, ইটস নট অ্যাবাউট নাথিং। আর ভোটের বিষয় যেটা আমার কাছে যেটা মনে হয় যে মানে এখানে তো প্রেসিডেন্টশিপ ভোট দেওয়ার কোনো এখতিয়ার আমাদের না। আমার ঢাকা বিভাগ থেকে আমার 2টা ভোট দেওয়ার এখতিয়ার আছে। ঢাকা বিভাগ থেকে এখন পর্যন্ত যেটা আমি জানি যে আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি দাঁড়াচ্ছেন, আর নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি দাঁড়াচ্ছেন। আর কে দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত আমি আসলে জানি না, কে দাঁড়াচ্ছেন বা কে দাঁড়াচ্ছেন। সো আমি আমার বিচার বিবেচনা অনুযায়ী ওইখান থেকে যে 2টা ভোট দিতে হয় আমি আমার জায়গা থেকে দেব। আমার কাছে যদি মনে হয় যে বুলবুল ভাই উনি যোগ্য, আমি ওনাকে ভোট দিব। আমার কাছে যদি মনে হয় যে ফাহিম স্যার যোগ্য, তাহলে আমি ফাহিম স্যারকে ভোট দেবো। এটা ইট ডিপেন্ডস অন মি। এবং টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কেউ আমাকে বলেনি কাকে ভোট দিতে হবে। এটা 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 আমি তো বললাম যে যেহেতু ক্যামেরার সামনে কথা বলছি, মিথ্যা কথা নিশ্চয়ই বলবো না। সো কেউ আমাকে কোনো কিছু বলেও নাই যে কাকে ভোট দিতে হবে, কী করতে হবে না করতে হবে, আমি আমার চিন্তা অনুযায়ী করব। এখন যদি এরকম হয় যে যেটা বলা হচ্ছে তামিম ভাইয়ের যে প্যানেল, সেখানে যদি আমার কাছে মনে হয় এখান থেকে যে প্রার্থী আছেন যদি তাকে আমার দিতে হয় দেবো। আমার যদি মনে হয় ডেফিনেটলি আমিনুল ইসলাম বুলবুল ভাই এখন হি ইজ ডুইং ট্রিমেন্ডাস জব। বুলবুল ভাই হি ইজ ডুইং ট্রিমেন্ডাস জব ফর দ্য সেক অফ বাংলাদেশ ক্রিকেট। ইভেন আমি আপনাকে আর মানে এই কথাটাও বলি যে যদি এরকম হতো
মানে আমার আমার হোয়াট আই ফিল যে আমার প্যানেলে যদি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল দুজনে থাকতেন, আমি হয়তো বা দুজনকে দিতাম। ইট ডিপেন্ডস অন মি যে আমি কাকে যোগ্য মনে করছি। সো এগুলো নিয়ে আমি রাজনীতিবিদ না, আমি কোনো রাজনৈতিক খোঁটাতেও আসি নাই, আমি কোনো বড় রাজনীতিবিদের ছেলেও না। মেরিট দিয়ে হয়তো বা এই জায়গাটা এসেছি, মেরিটটা আছে দেখেই হয়তো বা টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আমাকে চিন্তা করেছে, রাইট? দেখেন, আমরা নেপোটিজম নিয়ে অনেক কথা বলি না, যে নেপোটিজম, বলিউডে নেপোটিজম, এই সেই হ্যান ত্যান। তো মানে আলটিমেটলি এক্ষেত্রে তো কোনো নেপোটিজমও হয়নি, আমি তো কোনো প্রভাবশালী ব্যক্তির ছেলেও না। তাইলে মানে অন্যদের কী প্রবলেমটা হচ্ছে, যেখানে টাঙ্গাইল আমাকে মনোনয়ন দিয়েছে, টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের ডিসি মহোদয় আমাকে মনোনয়ন দিয়েছেন, টাঙ্গাইলের জেলা ক্রীড়া সংস্থার মেম্বাররা যারা যারা আমার প্রতিপক্ষ এই জায়গাটায় হতে পারতেন, বা যাদের আমি না হলে তো টাঙ্গাইল থেকে সাজ্জাদ কাদির আছেন কিংবা অন্যান্যরা আছেন, তারা হতে পারতেন। এখন তারাই আমাকে বলেছেন যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি একটা চিঠি পাঠিয়েছেন যে অ্যাডহক কমিটি থেকেই হতে হবে, এরকম একটা চিঠি তিনি পাঠিয়েছিলেন। বাই দ্য টাইম তখন আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে যদি অ্যাডহক কমিটি থেকেই কাউকে করতে হয়, সেটা আমার কথা। ইভেন আমার কাছে মনে হয় যে যিনি মনোনয়ন পেয়েছিলেন এর আগে অ্যাডহক কমিটির বাইরে থেকে, আলী ইমাম তপন আঙ্কেল, উনিও আমাকে এই কথাটাই বলেছিলেন যে বাবা, যদি এরকম হয় যে অ্যাডহক কমিটি থেকে যদি কাউকে দিতে হয়, দেন সেটা তুমিই হবা। উনি সেই ভদ্রলোক আমাকে এই কথা বলেছিলেন। আই হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ উইথ হিম, এবং আমি ওনাকে এটাও বলেছি যে আঙ্কেল, যদি এরকম হয়, আপনি ডেফিনেটলি ইউ আর দ্য গার্ডিয়ান অফ টাঙ্গাইল, এবং আমি যদি কোনো জায়গায় কাজ করি, কিছু কাজ করি, আমি কিন্তু আপনাকে সঙ্গে নিয়েই কাজ করবো, এই কথাটাও আমি তাকে বলেছি। সো টাঙ্গাইল থেকে কোনো কমপ্লেন নাই, টাঙ্গাইল থেকে কোনো কিছু নাই। এটা খুব যারা কথা বলছেন, আমি জানি না সেটা কারা বলছেন, সেটা খুব হাস্যকর, এটা খুব হাস্যকর এবং খুব লেইম। কারণ কমপ্লেনটা করলে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গন করবে যে ওরে কেন দিয়েছে, তারাই তো আমাকে দিলেন, তারাই আমাকে দিয়েছেন, আমি তো নিতে চাইনি, তারাই আমাকে দিয়েছেন। সো ফ্যাক্ট ওই জায়গায়।